ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজ থেকে আমরা একটা সিরিজ শুরু করছি, দ্যাট ইজ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, আমি জানুয়ারি মাস থেকে শুরু করছি। তো আমি মোটামুটি এই সপ্তাহের মধ্যে আজকের ক্লাসে যেমন জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাচ্ছে, আগামী 2-3 দিনের মধ্যে ফেব্রুয়ারিটা কমপ্লিট করব, আর তারপরে 2-3 দিনের মধ্যে মার্চটাকে কমপ্লিট করব। তারপর এপ্রিল শেষ হলে এপ্রিলেরটা আসবে, ঠিক আছে? তো এরকম করে আমি তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স একদম বেছে বেছে আমাদের এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত পরীক্ষা জিজ্ঞেস করতে পারে, সেটা WBCS হোক, পিএসসির যে কোনো পরীক্ষা হোক, SSC হোক, রেলওয়ে হোক, একদম স্পেসিফিক কোয়েশ্চেনগুলোকে বেছে বেছে যেগুলো পরীক্ষায় আসবার মতো সেটাকেই রেখেছি। হ্যাঁ, আর বুঝতে পারছো যে এটা একটা PDF। তো এই PDFটা তোমরা অ্যাভেইল করার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে এই PDFটা তোমরা ফ্রি অফ কস্ট এখানে পেয়ে যাবে। ওকে, এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে না প্রত্যেকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। যেমন গুরুত্বপূর্ণ দিবস আছে, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে করে আমরা আলোচনা করব প্রত্যেক মাসের, ঠিক আছে? ওকে, চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমাদের আলোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ দিবসসমূহ। আমরা জানি যে 4 জানুয়ারি মাসের 4 জানুয়ারিতে বিশ্ব ব্রেইল দিবস পালিত হয়। আর এবছরের ব্রেইল দিবসের থিম ছিল সেলিব্রেটিং অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্লুশন ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড। ওকে, আচ্ছা, আর জানি আমরা 5 জানুয়ারি জাতীয় পক্ষী দিবস পালিত হয়, আর বিশ্ব যুদ্ধ অনাথ দিবস পালিত হয় 6 জানুয়ারি, পৃথিবীর ঘূর্ণন দিবস পালিত হয় 8 জানুয়ারি, প্রবাসী ভারতীয় দিবস 9 জানুয়ারি পালিত হয়, বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়, বিশ্ব হিন্দু দিবস মানে রাখো, বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10 জানুয়ারি। এবছরের থিম ছিল হিন্দি আ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। ওকে, এটা থিম। দেখো, আমি কিন্তু প্রত্যেক জায়গায় থিম লিখিনি, তার মানে হলো এই, যেটা গুরুত্বপূর্ণ সেখানেই আমি থিম লিখেছি। ওকে, আচ্ছা। তারপর জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় 11 জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা জাতীয় যুব দিবস পালন করে থাকি। জাতীয় যুব দিবস এটা কবে? 12 জানুয়ারি। ওকে, আচ্ছা। ভারতীয় সেনা দিবস পালন করা হয় 15 জানুয়ারি। জাতীয় স্টার্ট আপ দিবস, এটা ইম্পর্ট্যান্ট কিন্তু পরীক্ষার জন্য। জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় 16 জানুয়ারি। ওকে, স্টার্ট আপ মানে বোঝো যারা নতুন উদ্যোগ শুরু করছে, ব্যবসা শুরু করছে তাদের। পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় 20 জানুয়ারি। আর জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় 24 জানুয়ারি। ভোটার দিবস, জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25 জানুয়ারি। আর ভারতের শহীদ দিবস হচ্ছে 30 জানুয়ারি। এই কয়টা ডেট কিন্তু ইম্পর্টেন্ট জানুয়ারি মাসের জন্য, ঠিক আছে? চলো নেক্সট দেখো। এবার আমরা দেখতে চলেছি দ্যাট ইজ গুরুত্বপূর্ণ নিয়োগ সমূহ। এখানে সর্বপ্রথম দেখো, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর জানুয়ারি মাসে নতুন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। কে হয়েছেন? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। অন্ধ্রপ্রদেশের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে বিজয়ানন্দ। ওকে, আমাদের যেটা আধার কার্ড আছে না, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এর CEO হিসাবে নিযুক্ত হয়েছেন ভুবনেশ কুমার। তারপরে দেখো, অ্যাসোচেম, যেটাকে বলে অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া, এর নতুন সেক্রেটারি জেনারেল হয়েছেন তিনি হচ্ছেন মনীষ সিংঘল। অ্যাসোচেমের নতুন সেক্রেটারি জেনারেল হয়েছেন। তারপরে দেখো, IAF ওয়েস্টার্ন এয়ার কমান্ড, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের ওয়েস্টার্ন এয়ার কমান্ডের যিনি দায়িত্ব নিলেন তিনি হচ্ছেন এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। ভারতের পশ্চিম এয়ার কমান্ডে এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন DGCA এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন ফয়েজ আহমেদ কিদওয়াই। ওকে, তারপরে দেখো, ন্যাসকম ফাউন্ডেশন এর নতুন CEO হলেন জ্যোতি শর্মা। এইগুলোকে জাস্ট কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকা, ঠিক না? আচ্ছা, তারপর দেখো, ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এর নতুন ডিরেক্টর হয়েছেন চিকিৎসক এবং বিজ্ঞানী ভারতী কুলকার্নি। মহাকাশ বিভাগের নতুন সেক্রেটারি
এবং ইসরো এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর ভি নারায়ণন। তাহলে বর্তমানে ইসরো চেয়ারম্যান কে? না, বর্তমানে ইসরো চেয়ারম্যান হচ্ছে ডক্টর ভি নারায়ণন। ওকে, আচ্ছা। ভারতের নতুন রাজস্ব সচিব নিযুক্ত হয়েছেন অজয় শেঠ। ভারতের নতুন রাজস্ব সচিব নিযুক্ত হয়েছেন কে? অজয় শেঠ। আমাদের সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তার চেয়ারম্যান হয়েছেন তুহিনকান্ত পান্ডে। ঠিক আছে, তাহলে সেবির চেয়ারম্যান হয়েছেন কে? না, সেবির চেয়ারম্যান হয়েছেন তুহিনকান্ত পান্ডে। নেক্সট আসো, ডিপম, DIPAM অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট এর নতুন সেক্রেটারি হিসাবে হলেন অরুণীশ চাওলা। সদ্য প্রতিষ্ঠিত অ্যাডভাইজারি বোর্ড অফ ইকুয়াল এবং ওয়ান মানি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি BN শ্রীকৃষ্ণ। AFI অ্যাথলিটস কমিশন এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন অঞ্জু ববি জর্জ। উচ্চশিক্ষা বিভাগের সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন বিনীত যোশী। তারপর দেখো পিউমা ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর যিনি হয়েছেন, তিনি হয়েছেন ব্যাডমিন্টন আইকন, আমাদের দুইবারের অলিম্পিক পদক বিজয়ী, দ্যাট ইজ PV সিন্ধু। পিউমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন PV সিন্ধু। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন দেবেন্দ্র কুমার উপাধ্যায়। দেখো, কোনো কোর্টের যদি প্রধান বিচারপতি কোথাও নিয়োগ হয়, তাদের কিন্তু পরীক্ষা আসার চান্সটা থাকে। তাহলে দিল্লি হাইকোর্টে জাস্টিস দেবেন্দ্র কুমার উপাধ্যায়, তিনি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি এর কার্যনির্বাহী পরিষদের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন কে? না, এর চেয়ারম্যান পরিষদে নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী, যিনি আগে পার্সোনাল সেক্রেটারি ছিলেন, নৃপেন্দ্র মিশ্র। সেই নৃপেন্দ্র মিশ্র কিন্তু এই পদটাতে আসীন হয়েছেন এখন। ওকে, বেশ। তারপর আসো, আমরা দেখতে পাচ্ছি নেক্সট কি, জুরিক কোটাক জেনারেল ইন্স্যুরেন্স এর MD এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন অলোক আগরওয়াল। অ্যাঞ্জেল ওয়ান গ্রুপ এর CEO হিসাবে, এখানে হেসে নিযুক্ত হয়েছে না, এটা হিসাবে নিযুক্ত হয়েছেন অম্বরীশ কেনঘে। ওকে, তারপর ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IORA এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব রঞ্জন। আমি কিন্তু এখানে ফুল ফর্ম এবং অ্যাক্রনিম দুটোকেই লিখেছি, যেগুলো পরীক্ষায় আসবার মতো। তারপরে দেখো, 2025 সালের জন্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ধনঞ্জয় শুক্লা। তাহলে 2025 সালের ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন ধনঞ্জয় শুক্লা, এবং এই সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পবনজি চন্দক। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন বিচারপতি অলোক আরাধে। তাহলে আমরা একটু আগে দিল্লি হাইকোর্ট দেখলাম, এটা বম্বে হাইকোর্ট। বিচারপতি অলোক আরাধে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। ADG BSF অর্থাৎ BSF এর ADG নিযুক্ত হয়েছেন মহেশ কুমার আগরওয়াল। হ্যাঁ, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল। ওকে, মহেশ কুমার আগরওয়াল। দেখো, FICCI ফিকি ফ্রেমস 2025 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন আয়ুষ্মান খুরানা। ওকে, ফিকি ফ্রেমস 2025 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন আয়ুষ্মান খুরানা। দেখো, ভারতী AXA লাইফ ইন্স্যুরেন্স, তো ভারতী AXA লাইফ ইন্স্যুরেন্স, এটা তোমরা মাঝে মাঝেই টেলিভিশন বা বিভিন্ন জায়গাতে অ্যাড দেখে থাকো, তো তার চেয়ারম্যান হয়েছেন অখিল গুপ্তা। ওকে, আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA, দ্যাট ইজ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, এর 25তম ডিরেক্টর হয়েছেন জন র্যাটক্লিফ। তাহলে CIA সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির 25তম ডিরেক্টর হিসেবে শপথ নিলেন জন র্যাটক্লিফ। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি BCAS এর ডাইরেক্টর জেনারেল হলেন, এখানে জেনারেল হয়ে গেছে, জেনারেল হবে, হ্যাঁ, ডাইরেক্টর জেনারেল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন অমৃত মোহন প্রসাদ। ওকে, ইসরায়েলে
ভারতের পরবর্তী রাষ্ট্রদূত, মানে পরবর্তীতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন জিতেন্দ্র পাল। জিতেন্দ্র পাল। ইসরায়েলে বর্তমানে ভারতের রাষ্ট্রদূত কে আছেন না জিতেন্দ্র পাল। ওকে, নেক্সট, বেদান্ত রিসার্চ লিমিটেড ভিআরএল এর প্রথম সিইও হিসেবে নিযুক্ত হলেন দেশনী নাইডু। এটা ইম্পর্ট্যান্ট কিন্তু, বেদান্ত রিসার্চ লিমিটেড এর প্রথম সিইও হিসেবে নিযুক্ত হলেন দেশনী নাইডু। ওকে, চলো এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ পুরস্কার জয়ী। ঠিক আছে, গুরুত্বপূর্ণ পুরস্কার জয়ী এই তালিকাটা আমরা দেখি এখানে কি আছে বিষয়। দেখো, দ্বিতীয়বারের জন্য গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফিকেশন অর্জন করলো সেল। সেল মিন্স স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া 2026 পর্যন্ত থাকবে কিন্তু এটা। ঠিক আছে, অর্থাৎ গ্রেট প্লেস টু ওয়ার্ক মানে কাজ করার একটা ভালো স্থান হিসাবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া দ্বিতীয়বারের জন্য জায়গা করে নিল। ঠিক আছে, আচ্ছা, অজন্তা ইলোরা ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এ পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এর সম্মানে সম্মানিত হবেন সাই পরাঞ্জাপে। সাই পরাঞ্জাপে। ঠিক আছে, সাই পরাঞ্জাপে। ওকে, তাহলে গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হবেন, গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হবেন ওড়িয়া কবি প্রতিভা শতপথী। প্রতিভা শতপথী। বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2024, বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2024-এ সম্মানিত হলেন আমাদের ইংলিশ রানার, তোমার ইংলিশ রানার মানে ইংরেজ তিনি রানার, তিনি হচ্ছেন কিলি হজকিনসন। কিলি হজকিনসন। কিলি হজকিনসন। বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2024। ভারতের প্রথম বিমানবন্দর হিসাবে এসিআই, এসিআই মানে কি এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল, এর কর্তৃক লেভেল 5 অ্যাক্রেডিটেশন, লেভেল 5 অ্যাক্রেডিটেশনের স্বীকৃতি পেল আমাদের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এসিআই এর লেভেল 5 অ্যাক্রেডিটেশন পেল। ওকে, ভারতের প্রথম বিমানবন্দর কিন্তু এটা তাহলে হয়ে গেল। প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড 2025, প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড 2025 এতে ভূষিত হলেন সৌদি আরবের বিশিষ্ট ভারতীয় চিকিৎসক ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ। ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ তিনি 2025-এর প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। সম্প্রতি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেল কেরলার দুটো বিচ, একটা হচ্ছে কোজিকোড়ের কাপ্পাদ আর একটা হচ্ছে কান্নুরের চাল। ঠিক আছে, তাহলে সম্প্রতি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেল কেরালার দুটো সমুদ্র সৈকত, একটা হচ্ছে কোজিকোড়ের কাপ্পাদ, একটা হচ্ছে কান্নুরের চাল। ঠিক, সম্প্রতি সিঙ্গাপুরে অনারারি সিটিজেন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সিআইএ অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল তরুণ দাস। ওকে, তাহলে তরুণ দাস সিঙ্গাপুরের অনারারি সিটিজেন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। তিনি আগে কি ছিলেন, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ছিলেন। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি অফ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে, ওকে, তাহলে অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি অফ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এই সম্মানে এক বাঙালি অভিনেত্রী এবং পরিচালিকা অপর্ণা সেন সম্মানিত হলেন। অপর্ণা সেন। সম্প্রতি আর কে শ্রীকান্তান ট্রাস্ট অ্যাওয়ার্ড এ সম্মানিত হলেন বিখ্যাত মৃদঙ্গবাদক টিভি গোপালকৃষ্ণন। এই টিভি গোপালকৃষ্ণন নামটাকে ভালো করে মনে রাখবে, পরীক্ষায় জিজ্ঞেস করে টিভি গোপালকৃষ্ণন কিসের সঙ্গে যুক্ত না, টিভি গোপালকৃষ্ণন তিনি কিন্তু যুক্ত কিসের সঙ্গে, মৃদঙ্গবাদকের সাথে। হ্যাঁ, চলো তারপরে আসো নেক্সট। আমাদের এখানে প্রশ্ন করেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, বিল গেটস তারই ফাউন্ডেশন এটা, তাহলে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কর্তৃক ক্যামব্রিজ ইম্প্যাক্ট প্রাইজ 2025-এ ভূষিত হলেন উর্বশী সিনহা। উর্বশী সিনহা। ওকে, সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন পুরস্কার 2025, সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন পুরস্কার 2025-এ সম্মানিত হলেন ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিস, দ্যাট ইজ INCOIS।
ওকে, তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিস এই সংস্থাটি সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন পুরস্কার 2025-এ সম্মানিত হলো। ভোটার সচেতনতার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিডিয়া অ্যাওয়ার্ড অর্থাৎ ইসিআই মিডিয়া অ্যাওয়ার্ড এ সম্মানিত হলো আমাদের ভারতীয় যে পাবলিক ব্রডকাস্ট আছে দূরদর্শন, সেই দূরদর্শন এই সম্মানে সম্মানিত হলো। নেক্সট, কৃষিতে যুগান্তকারী উদ্ভাবনের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন ভারতের অ্যাপেলম্যান নামে খ্যাত হরিমন শর্মা। ভারতের অ্যাপেলম্যান নামে খ্যাত হরিমন শর্মা। 97তম একাডেমি অ্যাওয়ার্ডে বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের জন্য মনোনীত হলো একটা ভারতীয় শর্ট ফিল্ম, দ্যাট ইজ তার নাম হচ্ছে অনুজা। ঠিক আছে, তাহলে 97তম একাডেমি অ্যাওয়ার্ডে বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের জন্য মনোনীত হলো ভারতীয় একটা শর্ট ফিল্ম যার নাম অনুজা। সম্প্রতি মহারাজা হরি সিং অ্যাওয়ার্ড এ সম্মানিত হলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, এলজি মনোজ সিনহা। তিনি মহারাজ হরি সিং অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন। জাপান একাডেমি ফিল্ম প্রাইজ 2024, জাপান একাডেমি ফিল্ম প্রাইজ 2024 এ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে শর্টলিস্ট হলো আমাদের ভারতের কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস। সেটা জাপান একাডেমি ফিল্ম প্রাইজ 2024-এর সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে শর্টলিস্ট হলো। ওকে, আচ্ছা, এরপর আমরা পুরস্কার হলো, এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ সূচক, কোন সূচকে ভারতের কোন জায়গায় কি অবস্থান রয়েছে। নাও, সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে ঘোষিত হলো ভিয়েতনামের রাজধানী হ্যানয়। ওকে, অর্থাৎ সম্প্রতি বিশ্বের সবথেকে দূষিত শহর হিসাবে ঘোষিত হলো ভিয়েতনামের রাজধানী হ্যানয়। সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কে পরিণত হলো আমাদের দেশ ভারত। ওকে, অর্থাৎ বর্তমানে ভারতবর্ষ বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক দিয়ে আমাদের দেশটি উন্নীত হলো। গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2024-এ গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স 2024-এ ভারতের কোন শহর কততম স্থানে আছে? দেখো, এই গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2024-এ আমাদের একমাত্র শহর মুম্বাই সেটা 48তম স্থানে আছে। মনে রাখবে, এই সূচকের শীর্ষস্থানে রয়েছে আমেরিকা এবং ইউরোপের দেশগুলি, কিন্তু তাদের বাইরে মিডল ইস্ট থেকে একমাত্র দুবাই শহরটি শীর্ষ 10-এর মধ্যে, মানে টপ 10-এর মধ্যে আছে। আর বাকি টপ 10-এর মধ্যে সমস্ত আমেরিকান এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে সেখানে। আর ভারতের মুম্বাই শহরটি সেখানে 48তম স্থান দখল করেছে পাওয়ার সিটি ইন্ডেক্স 2024-এ, গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্সে। ওকে, আচ্ছা, নেক্সট, তারপর দেখো হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কিন্তু 85তম এবং প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর, এটাও মাথায় রেখো। তাহলে হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 85তম। গত 10 বছরে ভারতে জাতীয় মহাসড়ক বৃদ্ধি পেয়েছে 60%। বুঝতে পারছো, গত 10 বছরে ভারতে যে ন্যাশনাল হাইওয়ে তার সংখ্যা 60% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্স 2025, কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্স 2025 এর ফিউচার অফ ওয়ার্ক বিভাগে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ওকে, বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম হয়ে উঠল আমাদের দেশ ভারত। ওকে, বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম হয়ে উঠল আমাদের ভারত। বিশ্বের প্রথম কফি উৎপাদনকারী দেশ হলো আমাদের ভারত। বিশ্বের সপ্তম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হয়ে গেল ভারত। আচ্ছা, এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার র্যাঙ্কিংস 2025, এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার র্যাঙ্কিংস 2025-এ ভারতের স্থান কত? না, ভারতের স্থান হচ্ছে তৃতীয় ভারতের স্থান। ওকে, তারপর দেখো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? না, ভারতের স্থান হচ্ছে চতুর্থ। আর প্রথম স্থানে রয়েছে প্রথম স্থানে রয়েছে আমেরিকা।
নীতি আয়োগ এর ফিসক্যাল হেলথ ইন্ডেক্স, নীতি আয়োগ দ্বারা আমাদের ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2025-এ ওড়িশা রয়েছে শীর্ষে, ওড়িশা রয়েছে টপে। তাহলে নীতি আয়োগ দ্বারা প্রকাশিত ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2025-এ শীর্ষে রয়েছে কোন রাজ্য? না সেটা রয়েছে ওড়িশা। এর সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ সূচক হয়ে গেল। এবার আমরা দেখতে চলেছি কি না গুরুত্বপূর্ণ, এখানে আমরা দেখতে চলেছি গুরুত্বপূর্ণ নির্বাচন আর পদত্যাগ। দেখো, ইউএস হাউস স্পিকার হিসাবে পুনরায় নির্বাচিত হলেন মাইক জনসন। ওকে, মাইক জনসন ইউএস হাউসের স্পিকার হিসাবে পুনরায় নির্বাচিত হলেন। সম্প্রতি পদত্যাগ করেছেন আমরা জানি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এবং তিনি কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক, ঘানার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন কে? না ঘানার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন জন দ্রামানি মাহামা। জন দ্রামানি মাহামা। লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে? না লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন জোসেফ আউন। জোসেফ আউন। লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন নবাব সালাম। নবাব সালাম। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নিযুক্ত হলেন জোরান মিলানোভিচ। জোরান মিলানোভিচ। তাহলে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলেন জোরান মিলানোভিচ। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন? ডোনাল্ড ট্রাম্প 47তম। মনে রাখবে, ডোনাল্ড ট্রাম্প 45তম আর 47তম। আমেরিকার 50তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? না জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স, তিনি আমেরিকার 50তম ভাইস প্রেসিডেন্ট হলেন। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে? আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হলেন মাইকেল মার্টিন। মাইকেল মার্টিন। বেলারুশের প্রেসিডেন্ট হিসাবে সপ্তমবার মানে 7th টাইমস তিনি পুনর্নির্বাচিত হলেন, তার নাম আলেকজান্ডার লুকাশেনকো। আলেকজান্ডার লুকাশেনকো বেলারুশের নতুন প্রেসিডেন্ট হলেন। ওকে, এর সাথে সাথে জানুয়ারি মাসের নির্বাচন আর পদত্যাগ কমপ্লিট হলো। এরপর আসো আমরা দেখব যে খেলাধুলার খবরে কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ইন্দোনেশিয়ার আইরিন সুকান্দার কে পরাজিত করে দ্বিতীয়বার ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ চেস চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতে নিল আমাদের ভারতের কোনেরু হাম্পি। তাহলে ইন্দোনেশিয়ার আইরিন সুকান্দারকে পরাজিত করে দ্বিতীয়বার ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতে নিল আমাদের কোনেরু হাম্পি। ওকে, সম্প্রতি আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার, সম্প্রতি আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার এর জন্য মনোনীত হয়েছেন আরশদীপ সিং। কে মনোনীত হয়েছেন? আরশদীপ সিং। আইসিসি উইমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার, আইসিসি উইমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসেবে মনোনীত হয়েছেন স্মৃতি মান্ধানা। আমাদের ভারতের মহিলা দলের খেলোয়াড় স্মৃতি মান্ধানা। সদ্য প্রতিষ্ঠিত এশিয়ান বক্সিং সংস্থার বোর্ড সদস্য হিসেবে নিযুক্ত হলো অজয় সিং। ওকে, মোটরসাইকেল ড্রাগ রেসিং এ 15তম জাতীয় শিরোপা জিতলেন কোন ভারতীয় রাইডার? তার নাম হচ্ছে হেমন্ত মুদাপ্পা। দ্রুততম ভারতীয় হিসাবে 200 টেস্ট উইকেট লাভ করলেন, অর্থাৎ 200 টেস্ট উইকেট লাভ করলেন দ্রুততম ভারতীয় হিসাবে জসপ্রীত বুমরাহ। জসপ্রীত বুমরাহ অসাধারণ বলার, তাই না? কেরালাকে পরাজিত করে সন্তোষ ট্রফি জিতলো কোন রাজ্য? সেটা পশ্চিমবঙ্গ। দেখো, সন্তোষ পরীক্ষায় জিজ্ঞেস করা হয় সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? না সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবল টুর্নামেন্ট, ফুটবল খেলার সাথে যুক্ত। এবং এই বছরে আমরা জানি যে পশ্চিমবঙ্গ জিতেছে সন্তোষ ট্রফি কেরালাকে হারিয়ে। ওয়ার্ল্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপ 2024, ওয়ার্ল্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপ 2024 এটা অনুষ্ঠিত হয়ে গেল কোথায়? এটা অনুষ্ঠিত হয়ে গেল নিউ ইয়র্কে। তারপরে আসো নেক্সট দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024। দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024-এ 4 জনকে পুরস্কার দেওয়া হয়েছে। একজন হচ্ছে মনু ভাকার, যিনি শুটিংয়ের সাথে যুক্ত। একজন হচ্ছে ডি গুকেশ, যিনি দাবা খেলার সাথে যুক্ত। হরমনপ্রীত সিং, যিনি হকির সাথে যুক্ত। আর একটা হচ্ছে প্রবীণ কুমার, যিনি ক্রিকেটের সাথে যুক্ত। তাহলে শুটিং থেকে মনু ভাকার, দাবা থেকে ডি গুকেশ, হকি থেকে হরমনপ্রীত সিং আর ক্রিকেট থেকে প্রবীণ কুমার।
এই চারজনকে 2024 ভারতবর্ষের সর্বোচ্চ খেলার পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হলো। ওকে, 2024-এ অর্জুন পুরস্কার দেওয়া হলো 32 জনকে। ওকে, IHF ট্রফি মেন্স ইউথ অ্যান্ড জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু হলো লখনৌতে। বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25 বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25 এর প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হলেন জসপ্রীত বুমরা। প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হলেন জসপ্রীত বুমরা। 67তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল টাইটেল জিতলেন বরুণ তোমার। 3 বছরের জন্য ভারতের জাতীয় খো খো দলকে স্পন্সর করলো কোন রাজ্য? ওড়িশা। খুব ইম্পর্টেন্ট এটা, আমাদের জাতীয় যে খো খো দল আছে না, সেই জাতীয় খো খো দলকে স্পন্সর করবে ওড়িশা রাজ্য। ওকে, ভাবনগরে অর্থাৎ গুজরাটের ভাবনগরে 74তম সিনিয়র ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। 15th লক্ষ্য কাপ টুর্নামেন্টে 10 মিটার এয়ার রাইফেল গোল্ড জিতলেন নৌবাহিনীর কিরণ যাদব। অ্যাথলিটস ফেডারেশন অফ ইন্ডিয়া AFI ওকে এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী বাহাদুর সিং সাগু। মনে রাখবে, অ্যাথলিটস ফেডারেশন অফ ইন্ডিয়া এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী বাহাদুর সিং সাগু। AFC এশিয়ান কাপ 2027 হোস্ট করবে কোন দেশ? এটা হোস্ট করবে সৌদি আরব। ওকে, দেখো, AFC এশিয়ান কাপ ইজ দ্য প্রাইমারি অ্যাসোসিয়েশন football competition contested by the senior men's national teams of the members of Asian Football Confederation, determining the continental champion of Asia. It is the second oldest continental football championship in the world after Copa America. Okay, next কি আছে এখানে? বলছে যে 38তম ন্যাশনাল গেমস 38th ন্যাশনাল গেমস এর মশাল বা টর্চটির নাম কি ছিল? এটির নাম ছিল তেজস্বিনী। ওকে, তাহলে 38তম ন্যাশনাল গেমসের যে টর্চ বা মশাল সেটার নাম ছিল তেজস্বিনী। ব্রিটিশ জুনিয়র ওপেন এ আন্ডার-17 গার্লস সিঙ্গলস টাইটেল জিতলেন ভারতের উদীয়মান স্কোয়াশ তারকা যার নাম আনহাত সিং। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিউজিল্যান্ডের মার্টিন গুপটিল। ওকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিউজিল্যান্ডের মার্টিন গুপটিল। 20th টাটা মুম্বাই ম্যারাথন এর ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ব্রিটিশ দৌড়বিদ মো ফারা। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এ ভূষিত হলেন লিওনেল মেসি। তাহলে লিওনেল মেসি প্রথম পুরুষ ফুটবলার যিনি আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম জিতলেন বা ভূষিত হলেন সম্মানে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের প্লেয়ার তামিম ইকবাল। 2024 ডিসেম্বর মাসে ICC উইমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যানাবেল সাউদারল্যান্ড। ওকে, তাহলে ICC এটা মান্থের জন্য, তো আমি জানুয়ারিতে বলেই মান্থ লিখেছি, না রাখতাম না। আর 2024 ডিসেম্বরের ICC মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন আমাদের ভারতের জসপ্রীত বুমরা। ওকে, ছেলেদের মধ্যে মান্থলি অ্যাওয়ার্ড ডিসেম্বরে পেয়েছে জসপ্রীত বুমরা, আর মেয়েদের মধ্যে পেয়েছে হচ্ছে তোমার অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাউদারল্যান্ড। পাঞ্জাব কিংস 11 টিমের নতুন অধিনায়ক কে হয়েছেন? শ্রেয়াস আয়ার। ওকে, এবার শ্রেয়াস আয়ার পাঞ্জাবের দলের IPL দলের ক্যাপ্টেনশিপ করবেন আর কি। BCCI এর নতুন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন
আসামের প্রাক্তন উইকেট কিপার দেবজিৎ সাইকিয়া, খুব ইম্পর্ট্যান্ট। বিসিসিআই এর নতুন সেক্রেটারি কে হয়েছেন? দেবজিৎ সাইকিয়া। ওডিআই ক্রিকেটে মানে ওয়ান ডে ইনিংস ক্রিকেটে ভারতীয় মহিলা হিসাবে দ্রুততম সেঞ্চুরি করলেন কে? স্মৃতি মান্ধানা। স্মৃতি মান্ধানা, ওকে, তার মানে বুঝতে পারছো মহিলা ক্রিকেটে স্মৃতি মান্ধানা ভালো কৃতিত্ব রেখেছে কিন্তু, হ্যাঁ। সো অপশান পেলে স্মৃতি মান্ধাকে টিক করে চলে এসো। বিসিসিআই এর নতুন অম্বার্সম্যান অ্যান্ড এথিক্স অফিসার, খুব ইম্পর্ট্যান্ট। বিসিসিআই এর নতুন অম্বার্সম্যান ও এথিক্স অফিসার হিসাবে নিযুক্ত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র, ওকে। বিদর্ভকে পরাজিত করে পঞ্চমবার বিজয় হাজারে ট্রফি জিতল কর্ণাটক। পরীক্ষায় জিজ্ঞেস করে বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত? না, বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত, ওকে। তাহলে বিদর্ভকে পরাজিত করে ফর দ্য 5th টাইমস কর্ণাটক জিতে নিল বিজয় ট্রফি, ওকে। চলো নেক্সট। তাহলে আমরা এখন দেখব তারপর কি আছে এখানে। চলো, নেপালকে পরাজিত করে খো খো ওয়ার্ল্ড কাপ 2025, নেপালকে পরাজিত করে খো খো ওয়ার্ল্ড কাপ 2025 শিরোপা জিতল আমাদের ভারতের পুরুষ দল, মহিলা দল উভয়। ভারতের পুরুষ দলও খো খো 2025 ওয়ার্ল্ড কাপ জিতেছে, আবার মহিলাদের টিমও জিতেছে। ভারতের নতুন ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন কে? খুব ইম্পর্ট্যান্ট। ভারতের নতুন ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন সৌরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক ব্যাটার সিতাংশু কৌটক। সিতাংশু কোটক, ওকে। ইন্ডিয়া ওপেন 2025, ইন্ডিয়া ওপেন 2025-এ মেন্স সিঙ্গলস টাইটেল জিতলেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। ইন্ডিয়া ওপেন 2025-এ উইমেন্স সিঙ্গলস টাইটেল জিতলেন দক্ষিণ কোরিয়ার আনসি ইয়াং। ফিডে চেজ ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে কোথায়? খুব ইম্পর্ট্যান্ট। ফিডে চেজ ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে ভারতে, ওকে। ফিডে মানে হচ্ছে এটা ফ্রেঞ্চ শব্দ, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস এসএইচ হুইচ ইজ ফ্রেঞ্চ ফর ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, ওকে। সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মিশেল ক্লেয়ার্ক। টি-20-তে ভারতের শীর্ষস্থানীয় উইকেট শিকার হয়েছেন আর্শদীপ সিং। টি-20-তে ভারতের শীর্ষস্থানীয় ক্রিকেট শিকারী হয়েছেন কে? না, আর্শদীপ সিং। পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2025 জিতলেন কে? পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2025 জিতলেন জানিক সিনার, যিনি ইতালির প্লেয়ার, জানিক সিনার। আর মহিলা বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2025 জিতলেন ম্যাডিসন কিজ, যিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্লেয়ার, ম্যাডিসন কিজ, ওকে। আর কি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো 9th জোহার ইন্টারন্যাশনাল ওপেন চেজ টুর্নামেন্ট। 9th জোহার ইন্টারন্যাশনাল ওপেন চেজ টুর্নামেন্ট, এটা জিতলো ভারতের গ্র্যান্ডমাস্টার ইনিয়ান পানিরসেলভাম, ওকে। নেক্সট আমাদের এরপর দেখো, সম্প্রতি মেরিলেবোন ক্রিকেট ক্লাব এর নতুন সদস্য নির্বাচিত হয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ওকে। আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024, আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার আজমাতুল্লাহ ওমরজাই। তিনি আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন। আর আইসিসি উইমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024, উইমেন্স ওডিআই ক্রিকেটার উইমেন্স 2024 হচ্ছে আমাদের ভারতের স্মৃতি মান্ধানা। আইসিসি মেন্স টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার, আইসিসি মেন্স টি-20 নয়, মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন আমাদের ভারতীয় খেলোয়াড় জাসপ্রীত বুমরা, ওকে। তাহলে আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন জাসপ্রীত বুমরা। আর আইসিসি মেন্স টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার, আইসিসি মেন্স টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন আর্শদীপ সিং। তারপর দেখো, সুরমা এইচসিকে পরাজিত করে উদ্বোধনী মহিলা হকি ইন্ডিয়া লিগের শিরোপা জিতল ওড়িশা ওয়ারিয়র্স।
তাহলে মহিলা হকি নতুন শুরু হয়েছে, সেটার উদ্বোধনী যে টিম উদ্বোধনী যে টুর্নামেন্ট তার জিতে নিল ওড়িশা ওয়ারিয়ার্স। ওকে, কাকে? সুরমা HCকে হারিয়ে। আইসিসি উইমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের আইসিসি উইমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। ফার্স্ট ওয়ার্ল্ড পিকেল বল লিগ শুরু হয়েছে কোথায়? বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড পিকেল বল লিগ শুরু হয়েছে মুম্বাইতে। ওকে, 38th ন্যাশনাল গেমস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায় এটা হয়েছে? উত্তরাখণ্ডের দেরাদুনে। ওকে, 38তম ন্যাশনাল গেমস এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 এর পদক তালিকায় শীর্ষে রয়েছে লাদাখ। ভাবতে পারা যায়? লাদাখ। তাহলে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 এর পদক তালিকায় শীর্ষে রয়েছে লাদাখ। তৃতীয়বার আইসিসি উইমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল অস্ট্রেলিয়া। ওকে, তৃতীয়বার আইসিসি উইমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপ জিতল অস্ট্রেলিয়া। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025, সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হলো সুরাটের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনডোর স্টেডিয়ামে। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ মেন্স সিঙ্গেলস টাইটেল ও উইমেন্স সিঙ্গেলস টাইটেলস জিতলেন। মেন্সদের মধ্যে জিতলেন মানুষ শাহ এবং মেয়েদের মধ্যে জিতলেন দিয়া চিতালে। ওকে, চলো এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ বই ও লেখক। গুরুত্বপূর্ণ বই ও লেখকের মধ্যে দেখা একটা বই হচ্ছে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস। এই শিরোনামে একটি বই প্রকাশ করলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরে দেখো ছাউঙ্ক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি, এই শিরোনামে বই লিখলেন অভিজিৎ ব্যানার্জি। হাউ ইন্ডিয়া স্কেলড মাউন্ট G20 শিরোনামে বই লিখলেন অমিতাভ কান্ত। দ্য ওয়ার্ল্ড আফটার গাজা, এই শিরোনামে বই লিখলেন পঙ্কজ মিশ্র। তারপর সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড, এই শিরোনামে বই লিখলেন সংঘমিত্রা চক্রবর্তী। ওকে, এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ সরকারি যোজনার অভিযান। দেখো, পূজারী গ্রন্থি সম্মান যোজনা চালু করেছিল দিল্লি সরকার। লড়কি বাহিন যোজনা চালু করলো মহারাষ্ট্র সরকার। মেয়েদের ক্ষমতায়ন ও ডিজিটাল শিক্ষার প্রচারের জন্য সশক্ত বেটি এবং ডিস্ট্রিক্ট প্রকল্প দুটি চালু করলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওকে, শহীদ মাধো সিং হাত খরচা স্কিম চালু করলো ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ওকে, চলো পার্থ মানে পুলিশ আর্মি রিক্রুটমেন্ট ট্রেনিং অ্যান্ড হোনার। ওকে, এই যোজনা চালু করলো মধ্যপ্রদেশ সরকার। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। ওকে, ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট এর 150তম প্রতিষ্ঠা দিবসে মিশন মৌসম চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দেখো, এটা যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের যেহেতু 150তম প্রতিষ্ঠা দিবস, সেই হিসেবে কিন্তু এখান থেকে প্রশ্ন কিছু জিজ্ঞেস করতে পারে, একটুখানি তবে এক্সট্রা নোট করে নিও এটার সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প বাস্তবায়নের জন্য 34তম রাজ্য হয়ে উঠল ওড়িশা। ওকে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প বাস্তবায়নের জন্য 34তম রাজ্য হয়ে উঠল ওড়িশা। জরুরি অবস্থায় 1975 থেকে 1977-এর যে সময়কাল ছিল, সেই সময় কারাবন্দী ব্যক্তিদের পেনশন হিসাবে প্রতি মাসে 20,000 টাকা প্রদান করবে কোন রাজ্য? না, ওড়িশা রাজ্য সরকার। ওকে, অর্থাৎ ওড়িশা রাজ্যে সেই এমার্জেন্সির সময় যে সমস্ত ব্যক্তিবর্গ জেলে গিয়েছিলেন তাদের মাসিক 20,000 টাকার একটা পেনশন স্কিম চালু করছে ওড়িশা সরকার। গ্রামীণ সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য সোলার মোবাইল ভ্যান ট্রেনিং ইউনিটস চালু করলো কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কি যে রায়পুরে দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা। রায়পুরে দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করলো ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাঁই। একটা দেখো, স্বামিত্ব প্রকল্প
স্বামিত্ব প্রকল্পের অধীনে প্রপার্টি কার্ডস বিতরণকারী প্রথম উত্তর পূর্ব মানে নর্থ ইস্ট রাজ্য হয়ে উঠলো কিন্তু মিজোরাম। এই জন্য এটা কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যায়। 2020-তে এই স্বামিত্ব স্কিমটা প্রধানমন্ত্রী মোদী চালু করেছিলেন। তাহলে ডায়মন্ড ইমপ্রেসড অথরাইজেশন স্কিম চালু করলো বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ জিপিএপি এই উদ্যোগটি চালু করলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ঠিক আছে, চলো নেক্সট দেখবো এবার গুরুত্বপূর্ণ ব্যাংক এবং অর্থনীতি বিষয়ক খবরাখবর। ডিবিএস ব্যাংক ইন্ডিয়া এর নতুন সিইও হিসাবে নিযুক্ত হলেন রজত ভার্মা। হর ঘর লখপতি এবং এসবিআই প্যাট্রনস নামে দুটো ডিপোজিট স্কিম চালু করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 2026 সালের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারতবর্ষ। ইন্ডিয়ান ব্যাংকের নতুন এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন বিনোদ কুমার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি ও সি হিসেবে নিযুক্ত হলেন অশোক চন্দ্র। ওকে, আচ্ছা এগুলোকে দেখো আমি পিডিএফ তো দিয়ে দিচ্ছি, বারবার একটুখানি দেখা, সপ্তাহে অন্তত একবার দেখবা। 10টা পেজ আছে এখানে, তাহলে এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 10টা পেজের মধ্যে তোমার কনভার্ট হয়ে যাচ্ছে। এটাকে একটু প্রিন্ট আউট করে নেবে, নিয়ে এটাকে সপ্তাহে অন্তত একবার দেখবে, তাহলেই হয়ে যাবে। চলো, আইডিবিআই ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে নিযুক্ত হলেন রাকেশ শর্মা। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এনসিআরপি ইন্টিগ্রেশন সলিউশন বাস্তবায়নকারী প্রথম ভারতীয় ব্যাংক হয়ে গেল আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ওকে, এবার আসো গুরুত্বপূর্ণ বিজ্ঞান আর প্রযুক্তি বিষয়ক কিছু খবর দেখি আমরা। CR450 মানে CR450 নামে বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করলো চীন। বুঝতে পারছো? ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট উন্মোচন করলো মহারাষ্ট্র। তাহলে ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট উন্মোচন করলো কোন রাজ্য? মহারাষ্ট্র। সমুদ্রের ওপর ভারতের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করলো তামিলনাড়ু। ওর কন্যাকুমারীতে এটা MK স্টালিন উদ্বোধন করেছেন, হ্যাঁ, তামিলনাড়ুর যিনি মুখ্যমন্ত্রী। তাহলে তামিলনাড়ুর কন্যাকুমারীতে সমুদ্রের উপরে ভারতের প্রথম কাঁচের সেতু নির্মিত হলো। এশিয়াজ লার্জেস্ট শ্যালো ওয়েভ বেসিন রিসার্চ ফ্যাসিলিটি চালু করলো IIT মাদ্রাজ। ওকে, তাহলে এশিয়াজ লার্জেস্ট শ্যালো ওয়েভ বেসিন রিসার্চ ফ্যাসিলিটি চালু করলো IIT মাদ্রাজ। আচ্ছা, আঞ্জি খাড় নামে ভারতের ফার্স্ট কেবল স্টেড রেল ব্রিজ, হ্যাঁ, খদ যাই বলো না কেন, আঞ্জি খাদ নামে ভারতের ফার্স্ট কেবল স্টেড রেল ব্রিজ নির্মিত হলো জম্মু কাশ্মীরে। দক্ষিণ ভারতের প্রথম ইনফেকশিয়াস ডিজিজ রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করবে আমাদের ব্যাঙ্গালোরের যে মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আছে BMCRI, এটা করবে। ঠিক আছে, উত্তরপ্রদেশ ওপেন নেটওয়ার্ক ফর এগ্রিকালচার UPONA চালু করতে গুগল ক্লাউডের সাথে MOU স্বাক্ষর করল উত্তরপ্রদেশ সরকার। সম্প্রতি স্যাটেলাইট ডকিং মাইলস্টোন অর্জন করল ইসরোর স্পেডেক্স মিশন। রোবোটিক সিস্টেম ব্যবহার করে বিশ্বের প্রথম কার্ডিয়াক টেলিসার্জারি সফলভাবে সম্পাদন করল ভারতবর্ষ পৃথিবীর মধ্যে প্রথম কার্ডিয়াক টেলিসার্জারি সম্পাদন করলো রোবোটিক সিস্টেমের মাধ্যমে। ওকে, ইট ইজ আ বিরাট অ্যাচিভমেন্ট কিন্তু। ওকে, আচ্ছা চলো তারপরে নাগ মার্ক 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এর নতুন ভার্সন সফলভাবে পরীক্ষা করলো ভারত। R360 নেপচুন নামে সাবসনিক ক্রুজ মিসাইল তৈরি করলো ইউক্রেন। পাকিস্তানের প্রথম দেশীয় ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট PRSC EO1 এটা উৎক্ষেপণ করে দিল চীন। মহাকাশে সফলভাবে ব্ল্যাক আইড পি, যেটাকে আমরা লবিয়া বলি, বীজ অঙ্কুরিত করলো ইসরো। খুব ইম্পর্ট্যান্ট এটা, অর্থাৎ ইসরো সাকসেসফুলি জার্মিনেটেড ব্ল্যাক আইড পি সিডস, that is called lobia, in space as part of its compact research module for orbital plant studies CROPS experiment demonstrating the potential for sustainable food production in the space। অর্থাৎ স্পেসেও যে ফুড প্রোডাকশন হতে পারে সেই বিষয়টাই
সফলভাবে বীজের অঙ্কুরোদ্গম করিয়ে দেখালো ইসরো, ওকে, মহাকাশে। চলো তারপর কি আছে, ইন্দো বার্মিজ প্যাঙ্গোলিন এর নতুন প্রজাতি আবিষ্কার করলো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। অর্থাৎ একটা নতুন প্যাঙ্গোলিন, ইন্দো বার্মিজ প্যাঙ্গোলিন একটা নতুন প্রজাতি আবিষ্কার করলো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করলো ভারত। তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করলো ভারত। ফ্রান্সের সাথে যৌথভাবে ট্রাজান 155 মিলিমিটার টুড আর্টিলারি গান সিস্টেম তৈরি করলো ভারত। আচ্ছা, ফায়ারফ্লাই নামে দেশের প্রথম প্রাইভেট স্যাটেলাইট কনস্টেলেশন উৎক্ষেপণ করলো পিক্সেল। শূন্য নামে ভারতের প্রথম ভোটাল এয়ার ট্যাক্সি প্রোটোটাইপ তৈরি করলো সরলা অ্যাভিয়েশন। গুজরাটের জামনগরে বিশ্বের প্রথম ডেটা সেন্টার তৈরি করতে যাচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ভারত তার প্রথম হিউম্যান আন্ডার ওয়াটার সাবমার্সিবল লঞ্চ করতে চলেছে। এরপর দেখো আমরা গুরুত্বপূর্ণ আয়োজক দেখব। হ্যাঁ চলো, 813তম উরাস অফ সুফি সেন্ট খ্বাজা মঈনুদ্দিন হাসান চিস্তি এটা অনুষ্ঠিত হলো আজমিরে। অষ্টম 8th কৌটিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল KIFF অনুষ্ঠিত হলো উত্তরাখণ্ডের নৈনিতালে। এশিয়ার বৃহত্তম অ্যারো শো অ্যারো ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হলো বেঙ্গালুরুতে। পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.0 প্রোগ্রামটি উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ওড়িশার ভুবনেশ্বরে 85তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2025 অনুষ্ঠিত হচ্ছে নিউ দিল্লিতে। 2026 সালে 28তম কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ পার্লামেন্টস অফ কমনওয়েলথ কান্ট্রিজ এটা হোস্ট করবে ভারত। গুজরাটের ভদোদরায়, এটা ভদোদরায় হবে না, এটা ভদোদরা হবে, হ্যাঁ ভদোদরা ঠিক করে নেবে, ভদোদরায় নয় ভদোদরা। 25তম দিব্য কলা মেলা এর উদ্বোধন করলেন, হ্যাঁ, কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী বি এল বর্মা। এআই অ্যাকশন, এটা ভদোদরা কিন্তু, হ্যাঁ ভদোদরা। এআই অ্যাকশন সামিট 2025 অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে। এআই অ্যাকশন সামিট 2025 অনুষ্ঠিত হবে ফ্রান্সে। 2026 কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স হোস্ট করবে, এটা পোস্ট নয় এটা হোস্ট হবে, হোস্ট করবে ভারত। ওকে, তাহলে 2026-এর কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স এটাকে হোস্ট করবে ভারত। চলো তারপরে 85তম অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্স অনুষ্ঠিত হবে বিহারের পাটনায়। নিউ দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10ম অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো মহারাষ্ট্রে। পরশুরাম কুম্ভ মেলা অনুষ্ঠিত হলো অরুণাচল প্রদেশে। কুণ্ড মেলা, পরশুরাম কুণ্ড মেলা অনুষ্ঠিত হলো বা শুরু হলো অরুণাচল প্রদেশে। প্রথম ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত হবে গুজরাটের গান্ধীনগরের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং 2025 অনুষ্ঠিত হলো কোথায়? সুইজারল্যান্ডের দাভোসে। প্রথম ইন্টারন্যাশনাল পশমিনা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো নেপালের কাঠমান্ডুতে। ইন্ডিয়া এনার্জি উইক 2025 অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। ষষ্ঠ ইন্টারন্যাশনাল মিলেটস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো বেঙ্গালুরুতে। দ্বিতীয় বিমস্টেক এক্সপার্ট গ্রুপ অন সাইবার সিকিউরিটি কোঅপারেশন এর মিটিং নিউ দিল্লিতে হলো। প্রথম টেকনোলজি ডায়ালগ 2025 অনুষ্ঠিত হলো বেঙ্গালুরুতে। আমার শরীরটা যদিও খারাপ তবু করছে, এই জন্য বারবার না কাশি হচ্ছে। ইন্টারন্যাশনাল সরস্বতী মহোৎসব 2025 অনুষ্ঠিত হবে হরিয়ানাতে। ন্যাশনাল কনফারেন্স অন গুড গভর্নেন্স অনুষ্ঠিত হলো গুজরাটের গান্ধীনগরে। এবার আসো গুরুত্বপূর্ণ অ্যাপস অ্যান্ড পোর্টালস দেখি একটু। দেখো, ভাষার প্রতিবন্ধকতা দূর করার জন্য গুজরাট সরকার সোয়ার
নামে একটি প্ল্যাটফর্ম চালু করলো, যার ফুল ফর্ম হচ্ছে স্পিচ অ্যান্ড রিটেন অ্যানালিসিস রিসোর্স। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এটাকে চালু করলেন। তারপর দেখো ভারত পোর্টাল চালু করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যপ্রাণী অপরাধ দমনের জন্য গরুদাক্ষী নামে অনলাইন এফআইআর সিস্টেম চালু করলো কর্ণাটক। ভারতে ব্যাটেলফিল্ড ট্যুরিজম প্রমোট করতে ভারত রণভূমি দর্শন অ্যাপ লঞ্চ করলেন প্রতিরক্ষা মন্ত্রী আমাদের রাজনাথ সিং। টেলিকম নিরাপত্তা জোরদার করতে সঞ্চার সাথী নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলো কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করলো হরিয়ানা রাজ্য সরকার। ওকে, আচ্ছা, এবার আমরা সাম্প্রতিক প্রয়াণ দেখব, তারপর আন্তর্জাতিক খবর, তারপর বিবিধ করে আমাদের ক্লাস শেষ। চলো, সম্প্রতি 86 বছর বয়সে মারা গেলেন পাকিস্তানের লেখক বাপসি সিধওয়া। 86 বছর বয়সে মারা গেলেন উদ্ভিদবিদ কেসি মানিলাল। এই সমস্ত নামগুলোর মধ্যে না জিজ্ঞেস করবে যে ইনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন, এই জন্য এটা ইম্পর্ট্যান্ট হয়ে যায়। 88 বছর বয়সে মারা গেলেন পরমাণু বিজ্ঞানী ডক্টর রাজগোপাল চিদাম্বরম। 56 বছর বয়সে মারা গেলেন বাংলার চলচ্চিত্র নির্মাতা অরুণ রায়। 73 বছর বয়সে মারা গেলেন চলচ্চিত্র প্রযোজক এবং সাংবাদিক প্রীতিশ নন্দী। 80 বছর বয়সে মারা গেলেন মালায়ালাম গায়ক পি জয়চন্দ্রন। সম্প্রতি 90 বছর বয়সে মারা গেলেন অসমীয়া অভিনেত্রী জ্ঞানদা কাকাতি। 78 বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি পরিচালক ডেভিড লিঞ্চ। 84 বছর বয়সে মারা গেলেন স্কটল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেনিস ল। এবং 87 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত লেখক ও অবসরপ্রাপ্ত বিচারক নরেন্দ্র চাপলগাঁওকর। ওকে, চলো এবার আন্তর্জাতিক খবর কি আছে দেখি। বলছে বন্যা সংকটের জন্য বাংলাদেশে ভারত 2 লক্ষ চাল পাঠিয়েছিল, 2 লক্ষ টন চাল রপ্তানি করেছিল। 1 জানুয়ারি 2025 থেকে একটি নতুন ট্যুরিস্ট ট্যাক্স চালু করবে রাশিয়া। সম্প্রতি মৃত্যুদণ্ড শাস্তিটাকে বিলোপ করে দিল জিম্বাবুয়ে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে 2 বছরের জন্য যোগদান করলো পাকিস্তান। ওকে, বাল্যবিবাহ বন্ধ করতে দেশব্যাপী যে অভিযান শুরু করেছে সেটা হচ্ছে নেপাল। সম্প্রতি ব্রিক্সের 10ম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করলো ইন্দোনেশিয়া। সম্প্রতি সম্পর্ক জোরদার করতে ভারতীয় পারমাণবিক সংস্থাগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারতীয় পর্যটকদের ই ভিসা চালু করলো ইসরায়েল। জাপানের টমিকো ইটুকা এর মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হয়ে গেলেন 116 বছর বয়সী ব্রাজিলিয়ান নান ইনা কানাবারো লুকাস। সম্প্রতি হিন্দিতে সার্টিফিকেট কোর্স চালু করলো শ্রীলঙ্কা। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলো জাপান। আর কি, সম্প্রতি ভারত সফর করেছেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি মিস্টার থারমান সানমুগরাথানম। তারপর আসো, ইন্দোনেশিয়ার সাথে ব্রহ্মোস মিসাইল এক্সপোর্ট ডিল স্বাক্ষর করলো ভারত। সম্প্রতি টিকটক অ্যাপ ব্যান করলো আমেরিকা। সম্প্রতি ব্রিক্সের 9ম পার্টনার কান্ট্রি হিসাবে যুক্ত হলো নাইজেরিয়া। সম্প্রতি গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপে যোগদান করলো নতুন আরও 7টি দেশ। 2025 সালে কে ইয়ার অফ কমিউনিটি হিসাবে ঘোষণা করলো। দেখো, 2025 সালকে ইয়ার অফ কমিউনিটি হিসাবে ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ওকে, আচ্ছা, এরপর বিবিধ হলেই মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। কি আছে এখানে, গুজরাট, ছত্তিশগড় এবং ওড়িশায় মোট এই 3টি রাজ্যে 14টি বাঘ পাঠাবে হচ্ছে মধ্যপ্রদেশ। সম্প্রতি এস্টেলেরিয়া বেঙ্গালেন্সিস নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে। প্রথম রাজ্য হিসাবে বনবাসতন্ত্রকে গ্রিন জিডিপি এর সাথে যুক্ত করলো ছত্তিশগড় রাজ্য। মহাভারতের ওপর ভিত্তি করে হলদওয়ানিতে মহাভারত বটিকা নামে একটি বাগান তৈরি করছে উত্তরাখণ্ড বন বিভাগ। 2025 সালকে ইয়ার অফ রিফর্মস হিসাবে ঘোষণা করলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের প্রথম কোস্টলাইন ওয়াটার্স বার্ড সেন্সাস পরিচালনা করবে গুজরাট। প্রতি বছর জানুয়ারি সাবিত্রীবাই ফুলে জন্মবার্ষিকীকে
ওকে, প্রতি বছর এই কোয়েশ্চেনটাতে 1 মিনিট দাঁড়াও তো, লেট মি সি দ্য কোয়েশ্চেন। এইখানে প্রতি বছর কোয়েশ্চেনটাকে তোমরা না যারা ক্লাস দেখছো তারা একটু ঠিক করে নেবে, এটা 3rd হবে, হ্যাঁ 3rd জানুয়ারি। প্রতি বছর 3rd জানুয়ারি সাবিত্রীবাই ফুলের জন্মদিন, ঠিক সেই 3rd জানুয়ারি না, এটা এখানে তোমরা একটু এখানে ঠিক করে নেবে, এখানে 3rd জানুয়ারি হবে, 3rd জানুয়ারি, ঠিক আছে। তাহলে প্রতি বছর 3rd জানুয়ারি সাবিত্রীবাই ফুলে, আমি পিডিএফ এটাকে কারেক্ট করে দেবো, হ্যাঁ, প্রতি বছর 3rd জানুয়ারি সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীকে উইমেন্স টিচার্স ডে হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। ওকে, 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো ব্লিঙ্কিট নামক কোম্পানি। ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম হলো মিজোরামের আইজলে। সিকিমে দেশের প্রথম অর্গানিক ফিশারিজ ক্লাস্টার চালু করলেন কেন্দ্রীয় পশুপালন এবং মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং। নিউ দিল্লির রাজঘাটের কাছে গান্ধী দর্শন আর্ট গ্যালারির উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সম্প্রতি ব্র্যান্ডেড রয়্যাল প্রজাতি আবিষ্কার হয়েছে ত্রিপুরায়। 2025 সালে এর ভারত সরকারের ক্যালেন্ডার উন্মোচন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওকে, তারপর কি, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেল মারাঠি ভাষা। সম্প্রতি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্য রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে একটি স্মারক অনুমোদন করল কেন্দ্র সরকার। হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর নতুন নামকরণ করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নামে। ওকে, সম্প্রতি ন্যাশনাল রিভার ট্রাফিক অ্যান্ড নেভিগেশন সিস্টেম চালু করতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। 2025 সালটিকে ইয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে ঘোষণা করেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, দ্যাট ইজ AICTE। সম্প্রতি অল ইন্ডিয়া রেডিও স্পেশাল কুম্ভবাণী চ্যানেলের উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব এর ভিত্তিপ্রস্তর নির্মাণ করলেন নরেন্দ্র মোদী। কর্মচারীদের জন্য পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট সেল চালু করলো সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। ষাঁড় বসমানানোর উৎসব জালিকাট্টু শুরু করলো তামিলনাড়ু। 76তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হতে চলেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো। অর্থাৎ এবার আমাদের যিনি প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো ছিলেন। ভারতীয় নৌবাহিনীর এটা নৌবাহিনীর হয়েছে, এটা নৌবাহিনীর ডেলিভারি নেওয়া ষষ্ঠ ও শেষ স্করপিন ক্লাস সাবমেরিন, যার নাম হয়েছে ভাগ্যশ্রী নামকরণ করা হয়েছে। 2026 সাল থেকে সংস্কৃতি, পর্যটন এবং AI এর জন্য ডুয়াল ইয়ার হিসাবে ঘোষণা করলো ভারত আর স্পেন। ন্যাশনাল টার্মেরিক বোর্ড চালু করলো কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তারপরে দেখো, বিশ্বের প্রথম মহামৃত্যুঞ্জয় যন্ত্র স্থাপন করা হলো প্রয়াগরাজে। তারপরে আসো, ওকে আর কতটুকু, আচ্ছা অল্প, আর বেশি নেই, চলো নেক্সট হচ্ছে সম্প্রতি গুজরাটের ভাবনগরে আর্কিওলজিক্যাল এক্সপেরিয়েন্সিয়াল মিউজিয়াম এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড দ্বারা 2025 ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ এ তালিকাভুক্ত হলো হায়দ্রাবাদের মুসি নদীর ঐতিহাসিক ভবন ও গুজরাটের ভুজ ঐতিহাসিক জল ব্যবস্থা। নবী মুম্বাইতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুবনেশ্বরে একটি প্রিন্টেক হাব তৈরি করতে সিঙ্গাপুরে GFTN সংস্থার সাথে মৌস্বাক্ষর করল ওড়িশা সরকার। ভারতের ষষ্ঠ এবং পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার গড়পঞ্চকোট পাহাড়ে। সম্প্রতি GI ট্যাগ পেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভার্জিন কোকোনাট অয়েল। সম্প্রতি বার্ষিক পাখিশুমারি পরিচালিত হলো উড়িষ্যার চিল্কা হ্রদের একটি এশিয়ার বৃহত্তম লোনা জলের হ্রদ। ওকে, মুম্বাইয়ের CSIR মেগা ইনোভেশন কমপ্লেক্সের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং।
ভারতের প্রথম রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোড চালু করলো উত্তরাখণ্ড, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তারপর দেখো, রামসার কনভেনশনের অধীনে ওয়েটল্যান্ড সিটি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া প্রথম ভারতীয় শহরে উঠল ইন্দোর আর উদয়পুর। সম্প্রতি ইউরোড্রোন প্রোগ্রাম এ পর্যবেক্ষক দেশ হিসাবে যোগদান করলো ভারত। ভুবনেশ্বরে উৎকর্ষ ওড়িশা বিজনেস কনক্লেভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজাতন্ত্র দিবসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ তোমার কসিউস্কো ওতে ভারতীয় পতাকা উত্তোলন করলেন হরিয়ানার শিবাঙ্গী পাঠক। চিফ মিনিস্টার্স মোবাইল অপারেশন থিয়েটার চালু করলো নাগাল্যান্ড সরকার। ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসাবে গড়ে তোলার ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এর সাথে আমাদের জানুয়ারি 2025 কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপর ফেব্রুয়ারিটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তারপর মার্চ। ঠিক আছে? ওকে, সবাই খুব খুব ভালো থেকো। পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে।